নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আছেন শান্তন টিভির পর্দায়। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। নির্বাচনী বন্ড বাতিলের কথা বলেছে সুপ্রিম কোর্ট। এ বন্ডকে অসাংবিধানিক বলেও ঘোষণা করা হয়েছে। আদালত তার নির্দেশে বলেছে, রাজনৈতিক দলগুলো থেকে প্রাপ্ত অনুদানের তথ্য আগামী 31 মার্চের মধ্যে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ ব্যাপারে শনিবার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, কমিশন সবসময় স্বচ্ছতার পক্ষে ছিল, আদালতের নির্দেশ সবসময় মেনে চলবে। রাজীবের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল আসন্ন লোকসভা এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ওড়িশার ভুবনেশ্বরে গিয়েছিলেন। ওড়িশার আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গে যে রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা, শনিবার তার প্রস্তুতি খতিয়ে দেখার পর সাংবাদিক বৈঠকে রাজীব বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচনী বন্ড মামলায় একটি পক্ষ ছিল। কমিশন সবসময় স্বচ্ছতার পক্ষে। যখনই আদেশ আসবে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ব্যবস্থা নেব। ত্রিপুরা পাপেট থিয়েটারের 50 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা আন্তর্জাতিক পুতুল নাট্য উৎসব 2024 অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 26, 27 এবং 28 ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে এই পুতুল নাট্য উৎসব। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা পাপেট থিয়েটারের সম্পাদক প্রদীপ দাস। পুতুল নাট্য উৎসব এই দিনগুলোতে প্রতিদিন 2টো করে টিম অংশগ্রহণ করবে। তিনি আরো জানান, 28 ফেব্রুয়ারি ত্রিপুরা পাপেট থিয়েটারের এক সেমিনারের আয়োজন করা হয়েছে রবীন্দ্র ভবনে। সকলকে পুতুল নাট্য উৎসবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান উদ্যোক্তারা। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা পাপেট থিয়েটারে এবছর 50 বর্ষে পদার্পণ করেছে। 50 বছর উপলক্ষে আগামী 26, 27, 28 ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিক ভবনে ইন্টারন্যাশনাল পাপেট উৎসব 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভারত ছাড়াও বিদেশে 3টি টিম আসবে, US, ব্রাজিল, বাংলাদেশ। ভারতের 3টি টিম থেকে থাকবে দিল্লি, বর্ধমান ও ত্রিপুরা পাপেট থিয়েটার। এটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম এত বড় মাপের পুতুল অনুষ্ঠান। প্রতিদিন 2টি করে টিমের পুতুল নাটক থাকবে। এছাড়া রবীন্দ্র ভবনের বারান্দায় থাকবে ট্রেডিশনাল পাপেট ও আধুনিক পাপেটের 30 মিনিটের অনুষ্ঠান। আর 28 তারিখে থাকবে দুপুর 11টায় সেমিনার, পাপেট সম্বন্ধে একটা সেমিনার। পাচারকালে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক 112 বোতল ফেন্সিডিল সহ 3 বহিরাজ্যের যুবক। আটক করা হয় তেলিয়ামুড়া থানার ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে গোপন খবর আসে, বহিরাজ্যের রেলে করে 3 যুবক তেলিয়ামুড়া রেল স্টেশনে নেমে গাড়ি নিয়ে আগরতলার নেশা সামগ্রী নিয়ে পাড়ি দিচ্ছে। সেই প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি অভিযান চালিয়ে বহিরাজ্যের সন্দেহজনক 3 যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তাদের কাছ থেকে মোট 112 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের আনুমানিক কালো বাজারে মূল্য প্রায় ৬৭,০০০ টাকা অধিক হবে বলে জানা যায়। ধৃতদের নাম রাজারাম কুমার, রঞ্জিত মুন্সি, কানাইয়া ঠাকুর। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বিহারের পাটনা থেকে ফেন্সিডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, আমাদের থানার অফিসার সুকান্ত দেব ভেহিকেল চেকিংয়ে বের হয়েছিলেন। ওনার কাছে সিক্রেট সোর্স মাধ্যমে একটা ইনফরমেশন আসে যে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে 3 জন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। ওদের ব্যাগের মধ্যে কিছু সন্দেহজনক জিনিসপত্র থাকতে পারে। ওই খবর পেয়ে সুকান্তবাবু স্পটে যান, গিয়ে নিয়ম মাফিক ওনাদের যা প্রসিজার আছে প্রসিজার মেনটেন করে ওনাদেরকে সার্চ করে টোটাল 112 বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করতে পারে। তো আমরা জানতে পারি ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা বিহারের পাটনা থেকে এসেছে, আগরতলা যাওয়ার কথা ছিল ওদের, ওরা এখানে নেমে গিয়েছে। তো যা হয়েছে এটা আমরা যে জিনিসপত্রগুলি পাওয়া গেছে এগুলি আমরা সিজ করেছি, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। কতজন ছিল সেটা? টোটাল 3 জন ছিল। কি নাম? থেকেই বিহারের
সনাতন ধর্মে বহু পুরনো এবং লুপ্তপ্রায় একটি সংস্কৃতি হল বাঘের পুজো ও নৃত্য। প্রতি বছর মাঘ মাস থেকেই এর নৃত্য গীত শুরু হয়। এবারও আমবাসা জেলা পরিষদ অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় বাঘের পুজো এবং বাঘ সাজিয়ে নৃত্য গীত। গানের তালে তালে বাঘের সাজে মানুষের নৃত্য যথেষ্ট চমকদার বলা যায়। লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে ধরে রাখতে চাইছে অনেকেই। তারই প্রতিফলন দেখা গেল ধলাই জেলার আমবাসায়। তারা চায় এ পুজো বহু বছর পুরনো। মানুষ যখন সুন্দরবনে শিকার করতে যেত তখন রয়্যাল বেঙ্গল টাইগারকে শান্ত রাখার জন্য এ পুজো করতে হতো বলে জানান উদ্যোক্তারা। যে সময় ভারত বাংলা বিভক্ত হয়েছে না, এর আগের থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে সময় একখানো আসলো, তখন দেখা গেছে যে আমরা সুন্দরবনের মাঝে মানুষে মধু চাষের লিগা যাইতো। ওইখানের মাঝে বাঘরা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা কই আমরা ভারতবর্ষে, ওইখানে মানুষেরা মারে নিত। এখানে যারা আদিবাসী সম্প্রদায় তার একটা প্রচলন হচ্ছে, যদি বাঘের পূজা দেওয়া হয় বাঘ শান্তিতে থাকবো, তাদের কোনো ক্ষতি করতো না, তারা ব্যবসা বাণিজ্য আয় উন্নত হইব। তারপরে দেখা গেছে এটার মাঝে একটা ধার্মিক দিক আছে, যে আমাদের দেবতার যে আমরা আদিশক্তি মা মহামায়া দুর্গা কই, ঠিক আছে, উনার বাহনও সিংহ বাঘ। তো আমরা পূর্বপুরুষরা যারা আমরা গার্জিয়ান আছে তারা আমরা এটিও কয়েছে যে বাঘের পূজা দিলে বাঘের যেমন একটা পুরুষত্বর বীজ, আমরা একটা পুরুষ যেমন আমরা পুরুষ নিজের নিজে বাঘ। আগরতলা শহরের বনেদি ক্লাব রাম ঠাকুর সংঘ রবিবার কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যারা জয়লাভ করবে তারা আগামী 2 বছর ক্লাব পরিচালনা করবেন। রবিবার সকাল থেকে উৎসবের মেজাজে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সর্বমোট 15টি পদে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। মোট 3টি প্যানেল সহ 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। স্টিল অথরিটি অব ইন্ডিয়া একাডেমির জন্য রাজ্যের জুনিয়র ফুটবলারদের বাছাই পর্ব চলছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এই পর্ব। শনিবার ও রবিবার দুদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 80 জন ফুটবলার অংশগ্রহণ করেন এই বাছাই পর্বে। সেখান থেকে প্রতিভাবান ফুটবলারদের বাছাই করা হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। সেল ফুটবল একাডেমি বানপুরের ট্রায়াল চলছে। আমাদের প্রতি বছরই এই ট্রায়ালটা হয় এবং আমরা আগরতলায় আসি, এবছরও এসেছি ভালো ছেলে আমাদের একাডেমিতে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের কাল থেকে এই ট্রায়াল শুরু হয়েছে। আজ অবধি 80 জন ছেলে ট্রায়ালে উপস্থিত হয়েছে এবং এর মধ্যে থেকে আমরা যতজনকে ভালো লাগবে যে আমাদের টিমের উপযোগী, সেই হিসেবে আমরা নিয়ে যাব। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। চোখ রাখুন স্যান্তন টিভির পর্দায়।